নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অনুমতি ও শর্তেই রাজভবনে শুভেন্দু অধিকারী। রাজ্যপালের অনুমতি ও পুলিশের শর্ত মানতে হবে। শুভেন্দুকে নির্দেশ কলকাতা হাইকোর্টে, নতুন করে রাজভবনের অনুমতি নিতে হবে। শুভেন্দুকে মানতে হবে পুলিশের দেওয়া শর্ত। শুভেন্দুর মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। গতকালই পুলিশের বিরুদ্ধে রাজভবনে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। আজ হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। রাজভবনে যাওয়ার শর্ত সাপেক্ষ অনুমতি হাইকোর্টের। অন্যদিকে রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশকে চিঠি বিরোধী দলনেতার। বুধবার থেকে ধর্নায় বসতে চান বলে চিঠি কলকাতা পুলিশ কমিশনারকে। সরাসরি চলে যাবো, ভেঙ্কটেশ্বর লাইনে রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, অনুমতি মেলার পরেও কি ধর্নায় বসবেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আগামী বুধবার দুপুর থেকে রাজভবনের সামনে তিনি ধর্নায় বসতে চান। ফলে তার যে নির্ধারিত বা নির্দিষ্ট যে কর্মসূচি, সেই কর্মসূচি তিনি পালন করবেন কিনা তা এখনো কিন্তু চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই তুমি জানো যে গতকাল রাজভবনে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী, পুলিশের দিকে নিশানা করেছিলেন এবং তারপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু যেহেতু ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বেশ কয়েকজন ঘরছাড়া এবং যারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছিল, সেই তাদেরকে নিয়েই গতকাল তিনি রাজভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। আজকে আদালতে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সেই সমস্ত আক্রান্ত বা ঘরছাড়া যে অভিযোগ করা হচ্ছে থেকে, তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যেহেতু কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি লিখে আগামী বুধবার দুপুর থেকে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসতে চান এবং সেখানে আক্রান্তদের সঙ্গে নিয়েই ধর্নায় বসতে চান, সেই ব্যাপারে পুলিশের কাছ থেকে তিনি অনুমতি চেয়েছিলেন। সেই মর্মে চিঠিও দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটা আসছে সেটা হচ্ছে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার পরপরই শুভেন্দু অধিকারী তার যারা আইনজীবী রয়েছেন সেই আইনজীবীদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং কবে নাগাদ রাজভবনে যাওয়া হবে বা যে সমস্ত শর্ত হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই সমস্ত শর্ত মেনে কিভাবে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় সেই ব্যাপারে ধর্নায় বসছেন না শুভেন্দু অধিকারী। দেখো, ধর্নায় বসছেন না শুভেন্দু অধিকারী সেটা এখনো পর্যন্ত বলা যাবে না, কারণ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল যেটা জানাচ্ছে, মূলত রাজভবনের সামনে ঘরছাড়া এবং আক্রান্তদের যে অভিযোগ করা হচ্ছে ভোট পরবর্তী অশান্তির ঘটনার পর থেকে, সেই তাদের যাতে সুবিচার পাওয়া হয়, তাদের যাতে তাদের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের অভিযোগ নিয়ে যাতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সেই পদক্ষেপ। বেশ বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। শুভেন্দু অধিকারীকে আটকানো সংবিধান বিরোধী বলে দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। There has been no response from the government. Yesterday, I gave permission to the victims of violence in the field to meet me in the Rajbhavan and air their grievances. I was shocked to find that on one reason or the other, they were all prevented from exercising their democratic rights. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the consequences. Under Article 167 of the Constitution of India, it is mandatory, underlined mandatory, on the Chief Minister of a state to give reports and information to the governor whenever it is called for. What I heard was the deep pangs of innocent people. This does not bring credit to any civilized government. If government fails to do its duty, the constitution will take its own course. My next step is writing directly to the Chief Minister of West Bengal to obey the constitution of India. Then I will give the reply. Not in words, but in action. রাজ্যপালের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিরোধী দলনেতা যদি সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছতে না পারেন, তাহলে প্রশ্ন হচ্ছে সাংবিধানিক প্রধান এখানে বসে কি করছেন, ওনার দায়িত্ব কি? উনি বিরোধী দলনেতা সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারছেন না, আর কোথায় গিয়ে বলছেন শকিং। এসবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। উনি রিপোর্ট দিন সেটা হোম মিনিস্টারকে। আমরা তো বলছি যেখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে, উনি সেটা গৃহমন্ত্রীকে জানান, ওনার যেটা করার আছে সেটা করুন, মানুষের অধিকারকে রক্ষা করুন। ওনারও এই বিবৃতির মূল্য থাকবে না উনি কি রিপোর্ট দিচ্ছেন। ওনার দায়িত্ব এটা করা, উনি করে দেখান কিছু।
ঘরছাড়াদের ঘরে তৃণমূল। এবার খেজুরির দিকে নজর রাখবো, কারণ আক্রান্তদের পাশে তৃণমূল। খেজুরিতে আক্রান্তদের পাশে তৃণমূল। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত তৃণমূল একাধিক কর্মীদের দোকানপাট ভাঙচুর করা হয়। কর্মীদের পাশে দাঁড়াতে এলাকায় আজ তৃণমূলের প্রতিনিধি দল তারা যান, তারা কথা বলেন আক্রান্তদের সঙ্গে। তৃণমূলের আক্রান্তদের অর্থাৎ ঘরছাড়াদের ঘরে এবার তৃণমূলের প্রতিনিধি দল। সরাসরি চলে যাবো, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, তৃণমূল কর্মীরা এই যে তৃণমূলের প্রতিনিধি দল গেলেন, সেখানে কি আশ্বস্ত তৃণমূলের যারা ঘর ছাড়ারা? তাও আশ্বস্ত করতেই কিন্তু আজকে কুণাল ঘোষের নেতৃত্বে কলকাতা থেকে রাজ্য তৃণমূলের 3 জনের প্রতিনিধি দল, সঙ্গে জেলা তৃণমূলের যারা নেতা রয়েছেন তারাও গিয়েছেন এই খেজুরির শ্যামপুরে, যেখানে কিনা একটা সভা, যেমন প্রতিবাদ সভা রয়েছে, তার আগে আক্রান্তদের সঙ্গে কথা বলা, তাদের পাশে থাকার বার্তা দেওয়া, সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ হাজির হয়ে করলেন। এবং সেখানে কিনা কুণাল ঘোষ অভিযোগ করছেন যে এখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটের আগে থেকে, ভোটের পরে কিংবা ভোট গণনার পরে, তারপরেও কিন্তু অব্যাহত রেখেছে বলা যায় যে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে বেছে বেছে দোকান, যারা ব্যবসায়ী যারা তাদের বাড়িতে, যারা তৃণমূল সমর্থক তাদের দোকান বন্ধ করে দেওয়া। এই যে ঘটনাগুলো সবটাই কিন্তু খেজুরিতে, এবং খেজুরিতে এ ধরনের ঘটনা তমশ্রী চলছে এবং কয়েক মাস ধরে চলছে। তার মধ্যে ভোটের রেজাল্টের পর কাঁথি লোকসভা এলাকাধীন এই খেজুরি, সেখানে কিনা লিড পেয়েছে বিজেপি, তারপর থেকে অত্যাচারের মাত্রা বেড়েছে বলে তৃণমূল অভিযোগ করছে। এবং নির্যাতিত, অত্যাচারিত, আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে আজকের এই 3 জনের প্রতিনিধি দল এসেছেন, কথা বলছেন, আশ্বস্ত করছেন। তমশ্রী। বেশ সুজিত। और ये धोनी की हुई কোচবিহার এই একটা মাত্র কেন্দ্র উত্তরবঙ্গের যেখানে লোকসভা নির্বাচনে জিতেছে তৃণমূল, কিন্তু কোচবিহারের পুরো এলাকায় এগিয়ে বিজেপি। তাই ওই সব এলাকায় বরাদ্দ বন্ধের অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বললেন, কিছু পেতে হলে কিছু দিতেও হয়, আর এ নিয়ে জোর বিতর্ক। মালদার ইংরেজ বাজার পুরসভাতেও এগিয়ে বিজেপি। এখানকার 25 নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার, তাতে লেখা কাজ করাতে হলে বিজেপিকে দিয়ে করান, আর এ নিয়েও তর্জাতুঙ্গে। উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। কোচবিহার উত্তরবঙ্গের এই একটি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল জিতেছে, ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। কিন্তু শহুরে ভোটে টেক্কা দিয়েছে বিজেপি। দিনহাটা, মাথাভাঙা এবং কোচবিহার এই 3 পুরসভাতেই তারা এগিয়ে। এ নিয়েই হুঙ্কার উদয়ন গুহর গলায়। বৃহস্পতিবার মাথাভাঙায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন। বলেন, মাথাভাঙা 1 নম্বর ব্লকের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 নম্বর ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কিন্তু শহরাঞ্চলের জন্য টাকা বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ। গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরটা আমি করি। উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। 5 টাকার জন্য 5 টাকার বেশি বরাদ্দ। উদয়ন গুহ যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ কাকে কোথায় দেওয়া হবে, এটা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন, একজন মন্ত্রী হিসেবে এই কথা কি তিনি বলতে পারেন? একই ছবি মালদা দক্ষিণে। এই লোকসভা কেন্দ্রে এবারও জিতেছে কংগ্রেস। মালদা দক্ষিণের মধ্যে পড়ে ইংরেজ বাজার পুরসভা। এই শহুরে এলাকাতেও পিছিয়ে তৃণমূল। ইংরেজ বাজার পুরসভায় 29টি ওয়ার্ড, 28টিতে এগিয়ে বিজেপি, 1টিতে কংগ্রেস। এরপরে ইংরেজ বাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার, তাতে লেখা, এবার থেকে যা কাজ করানোর তা বিজেপির লোকদের দিয়েই করান। বিজেপি থেকে এটা করা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ওখানকার কাউন্সিলরের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী তৃণমূলে কাজ করে, যারা এইসব করে তারা নিজেদের মধ্যে লড়াই করে কাউন্সিলরকে একটা কালিমালিপ্ত করতে চাইছে। বিজেপি বলতে পারে এর আগেও তো দেখা ছিল যে অমুককে পাওয়া যাচ্ছে না, অমুক কাজ হচ্ছে না, এগুলো বলছে। তাহলে তো গোটা শহরেই হতো, গোটা ইংলিশ বাজার ব্লকেই হতো এই পোস্টার। তা হয়নি। বিচ্ছিন্নভাবে কে কি করছে ওটা ওদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নেই।
নিউজ 18 বাংলা। কোচবিহারে আবারও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। এবার তালা ঝুলল নাটাবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে। মাথাভাঙার লতা গ্রাম পঞ্চায়েতেও তালা। এ নিয়েও তর্জাতুঙ্গে। কোচবিহার লোকসভা কেন্দ্র, এবার এই আসন ধরে রাখতে পারেননি নিশীথ প্রামাণিক। বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকে একের পর এক বিজেপির গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। একাধিক পঞ্চায়েত অফিসে ঝোলানো হয়েছে তালাও। নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। শুক্রবার এই পঞ্চায়েতের বিজেপির প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটের পর তাদের হেনস্থা করতেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়েছে তৃণমূল। এটা মিথ্যা অভিযোগ। আমি প্রতিদিনই অঞ্চলে যেতাম, সবাই খুব অত্যাচার করে, জিপিতে গিয়ে আমার কর্মীকে মারধর করে। আমাকে যে নিয়ে যায় তাদেরকেও যেতে দিবে না, আমাকে একাই যেতে বলে, হুমকি দেয়, তালা লাগিয়ে দিছে আমার রুমে। বিভিন্ন রকম যেটা উন্নয়নমূলক কাজের যে ব্যাপারে, সেই ক্ষেত্রে পঞ্চায়েতদের কিছুটা গরিমসি বা আপত্তি আছে, তারা সেখানে অন্ধকারে রয়েছে, পরিষেবা পাচ্ছে না, হয়তো গ্রাম পঞ্চায়েত প্রধানকে পাচ্ছে না গ্রাম পঞ্চায়েতে। আমাদের দিকে যদি কোনো অভিযোগ নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটা আমরা ভিত্তিহীন বলে মনে করি। মাথাভাঙা 2 নম্বর ব্লকেও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। রুইডাঙ্গার পর এবার লতাপাতা গ্রাম পঞ্চায়েত। এখানেও বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলীরা নাকি লতাপাতা অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে দিই। আমি পুলিশ প্রশাসনকে ইনফর্ম করলাম, বিডিওকে ইনফর্ম করলাম, বিডিও পুলিশ প্রশাসন সবাই আমাকে আশ্বস্ত করলো। আমরা একটু দেখতেছি তালা মারা বা বন্ধের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। যারা বিভিন্ন অঞ্চলে প্রধান রয়েছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তারা নিয়মিত অঞ্চলে আসছেন না, পরিষেবা ব্যাহত হচ্ছে। যারা পরিষেবা পাচ্ছেন না তারাই এই কাজটা করেছেন। এর আগেও কোচবিহারে বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতে তালা ঝোলানো হয়, যেমন ভেটাগুড়িতে। বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত 2 পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ময়দানে নামেন নিশীথ। বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতের অফিসে যান, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। গত মঙ্গলবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভার উদ্যোগে তালা খোলা হয়। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং রাজেশ দাস, নিউজ 18 বাংলা। ভোট শেষেও বাংলায় ফের ভোট। এবার উপনির্বাচন, আর উপনির্বাচনের প্রার্থী তালিকায় তৃণমূলের চমক। বাগদায় লড়বেন মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মানিকতলায় প্রার্থী সাধন পত্নী সুপ্তি পাণ্ডে। 24-এর লড়াইয়ে হারলেও ফের প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে। তারা লড়বেন রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে। 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা। এই 4 কেন্দ্রেরই প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। এই প্রার্থী তালিকায় রয়েছে চমক। বাগদায় প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে। বাগদা আসনটি মতুয়া প্রভাবিত। সেখানে দলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুরের মেয়েকে প্রার্থী করে চমক দিল তৃণমূল। বাগদায় তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা ঠাকুর। ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। মতুয়া সমাজের উন্নয়ন করব, যা হোক, যতটুক হোক, আমি মানুষের জন্য আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে, মানে জেতার পরে ততটুকু আমি লোকের জন্য করব। মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে? উন্নয়নের জন্য, মতুয়াদের উন্নয়ন হবে। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও মতুয়াদের নানা আন্দোলনে মা মমতা বালা ঠাকুরের সঙ্গে থাকতেন মধুপর্ণা।
সম্প্রতি বড়মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর ফিরে পাওয়ার দাবিতে অনশনে বসেন মধুপর্ণা। এবার তাঁকেই মতুয়া প্রভাবিত বাগদায় লড়াইয়ে নামিয়ে দিল তৃণমূল। আমি মনে করি যে সমগ্র মতুয়াদের দিদি আগেও সম্মান করেছে, মতুয়াদের জন্য কাজ করেছে, হরিগুরুচাঁদের জন্য সেই সম্মান কাজ করা, এবং দিদি আরও সেই সুযোগ দিয়ে দিল যে মতুয়াদের যে চাহিদা ছিল যে মতুয়াদের ভিতরে একটা প্রার্থী হোক, সেই হিসেবে আজকে প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সেটাকে নিয়ে আরও সেই সুযোগ দিয়েছে। এবং আমি মনে করি যে এই কাজটা যাতে আরও বাগদাতে উন্নয়ন আমরা করতে পারি সেই সুযোগটা করে দিয়েছে দিদি। 2021-এর বিধানসভা ভোটে বাগদা আসনে জয় পায় বিজেপি। বনগাঁ লোকসভা আসনের মধ্যে বাগদা, এবার বনগাঁও জিতেছে বিজেপি। বাগদা বিধানসভা আসন থেকে তারা 20,461 ভোটের লিড পায়। এবার উপনির্বাচনে বিজেপির হাত থেকে বাগদা ছিনিয়ে নিতে তৃণমূলের ভরসা ঠাকুরবাড়ির তরুণ এবং মহিলা মুখ মধুপর্ণা। মতুয়াদের অনেকেই চেয়েছিলেন তাঁদেরই কাউকে প্রার্থী করা হোক, তাতেই শিলমোহর দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বাগদা এবার তৃণমূলের বাজি মধুপর্ণা। বাগদার পাশাপাশি রানাঘাটেও মতুয়া ভোট বড় ফ্যাক্টর। নদিয়া জেলায় গুরুত্বপূর্ণ মতুয়া মুখ মুকুটমণি অধিকারী। 21-এর বিধানসভা ভোটে মুকুটমণিকে প্রার্থী করে বিজেপি। প্রথমবার ভোটে লড়েই রানাঘাট দক্ষিণ থেকে বিধায়ক হন, কিন্তু এবার লোকসভা ভোটের আগে ফুল বদল করেন মুকুটমণি। তৃণমূলে তাঁকেই এবার রানাঘাট লোকসভা আসনে প্রার্থী করে, কিন্তু তিনি জিততে পারেননি। তা সত্ত্বেও বিধানসভা উপনির্বাচনে মুকুটমণিতেই আস্থা রাখল তৃণমূল। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামবো এবং জয় ছিনিয়ে আনবো। সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি। নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব। বাগদার মতো রানাঘাট দক্ষিণ আসনটিতেও 2021 সালে পদ্ম ভোটে 24-এর ফলের নিরিখেও রানাঘাট দক্ষিণের 36,936 ভোটে এগিয়ে বিজেপি। এর থেকেই স্পষ্ট রানাঘাট দক্ষিণের মুকুট পরা তৃণমূলের মুকুটমণির কাছে কঠিন চ্যালেঞ্জ। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা ভোটে তাকেই রায়গঞ্জ আসনে প্রার্থী করে তৃণমূল। ভোটে বিজেপির কার্তিক চন্দ্র পালের কাছে হেরে যান তিনি। হেরে গেলেও আরেকটি সুযোগ পাচ্ছেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে তিনিই তৃণমূলের প্রার্থী। রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জে জয় পায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও রায়গঞ্জ থেকে বিজেপি লিড পেয়েছে 46,739 ভোটে। এবার উপনির্বাচনে কি হবে? রায়গঞ্জ রায় দেবে 10ই জুলাই। 10ই জুলাই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে 24-এর ভোটে মাত্র একটি বিধানসভা আসনে বিজেপির থেকে এগিয়েছিল তৃণমূল। সেটি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা। মানিকতলায় এবারের লোকসভা নির্বাচনে 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। এখানে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুক্তি পাণ্ডেকে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। নাম ঘোষণা হতেই দিকে দিকে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে তৃণমূল। নিউজ 18 বাংলা। এবার বেলদা কলেজের ছবিটা দেখাবো আপনাদের। রণক্ষেত্র বেলদা কলেজ যে ছবি আপনারা দেখছেন, পরীক্ষার্থী ও ইউনিয়ন সদস্যদের মধ্যে রীতিমতো হাতাহাতি এবং রণক্ষেত্র পরিস্থিতি। বেলদা কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছবি দেখছেন আপনারা। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে আহত 10 জন। কালকে এর আগে বন্টন করে ভাঙচুর করে গেছে তারা। তো আজকে আমরা সবাই বসে যে পরীক্ষা দিতে এসছে বাইরের ছেলেরা, নিয়মিতভাবে তারা বেরিয়ে যায়। তো ওই হিসেবে আমরা সবাইকে বের করে দিচ্ছি। শেষ মুহূর্তে আমাদের কিছু অশ্লীল ভাষায় কথা বলে, তখন গেছি যে ওই ওদের তো দিয়ে একটা কেউ হাত লাগাই। তো হঠাৎ যখন আমাকে অ্যাটাক করে তখন থেকে
এরা থেকে ছাত্র সংসদ অফিসে কারা ভাঙচুর চালিয়েছে? সব পুলিশ ছিল ছাত্রছাত্রীরা। একটা ছেলের ফোন চুরি হয়ে যাওয়ার জন্য সে ইউনিয়ন অফিসে বলেছিল এখানে চুরি হয়ে যায়, এটা তো আপনার দেখার দায়িত্ব, এটা কি চোরের এলাকা, এটা বলে তাকে অফিসে ঢুকিয়ে মেরেছিল। তো আমাদের সাথে পুলিশ এসে ওই সব ঝামেলা মিটিয়ে দিল। আজকে ওরা আবার সেই ক্ষোভ বশত আমাদের উপর হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সেন্টার বেলদা কলেজ, এখানে খড়গপুর কলেজ এবং কাশফুলি কলেজের সেন্টার। ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত যে বিষয় খুব স্বাভাবিকভাবে অসৎ উপায় অবলম্বন করা এবং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং টিম এসে সেই বিষয়গুলোকে তারা আইডেন্টিফাই করেছেন। তার পরিপ্রেক্ষিতেই ছাত্রছাত্রীদের বিশেষ করে পরীক্ষার্থীদের জেলা থেকে সরাসরিতে এবার উত্তরের আবহাওয়ার দিকে নজর রাখতেই হবে, কারণ যে ছবি আপনারা দেখছেন ফুসছে তিস্তা, সিকিম পাহাড়ে নাগাড়ে বৃষ্টি, তার মধ্যে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি। ফুসছে তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় বাড়ছে আশঙ্কা। এখনও জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার বাংলা সিকিম লাইফলাইন খোলা থাকলেও ধসের বিপদ। 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ ভারী যান চলাচল। একদিকে উত্তরের পরিস্থিতি দেখলেন, কিন্তু দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে এই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের। তবে জানিয়ে রাখি, আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা। 20 জুনের মধ্যে দক্ষিণে মৌসুমী বায়ু পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। রবিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, বর্ষার অনুকূল পরিস্থিতি দক্ষিণবঙ্গে। নর্থ বেঙ্গলে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 16 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার অথবা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং মানে উই ক্যান এক্সপেক্ট আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের অ্যাডভান্স ওভার সাব হিমালয়ান গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 18-19 তারিখ নাগাদ আমরা আশা করতে পারি।